রাজ্য এই মুহূর্তে উত্তাল হয়ে আছে আরজি কর মেডিকেল কলেজে গত 8 তারিখ শেষ রাতের ওই নারকীয় ঘটনাটি নিয়ে, যেখানে একজন চিকিৎসক শিক্ষার্থী ধর্ষিতা হয়েছেন এবং তাকে প্রাণে মেরে ফেলা হয়েছে। এই নিয়ে সারা রাজ্য উত্তাল। এটা তো প্রথম নয়। আমরা যদি একটু পিছিয়ে যাই, আমরা পার্ক স্ট্রিট, কামদুনি, গেদে, মধ্যমগ্রাম, বর্ধমান, আরেকটু পিছিয়ে যদি যাই তবে পাবো উন্নাও, হাতরাস। এবার একটু যদি বিস্তৃত করে দেখি তবে শুধু এই হত্যা কিংবা ধর্ষণ নয়, নারীকে এই সমাজে শুধুমাত্র শারীরিক অত্যাচার নয়, তাকে নানা ধরনের দমন, পীড়ন, অসাম্য, বৈষম্যের মধ্যে জীবন কাটাতে হয়। এই সমস্ত কিছু নিয়েই আজ আমরা এখানে একটুখানি আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট গল্পকার, কবি, উপন্যাসিক, অনুবাদ কর্মের সাথে জড়িত এবং একজন সফল প্রশাসক হিসেবে যিনি কর্মজীবন শেষ করেছেন, এবং সব কিছু মিলিয়ে যিনি একজন সংবেদনশীল, একজন সমাজচিন্তক, একজন মানুষ, এবং হয়তো এটাও গুরুত্বপূর্ণ, তিনি একজন নারী। আমাদের সাথে আছেন শ্রীমতী অনিতা অগ্নিহোত্রী। মার্ক্সবাদী পথের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। দিদি, আজকের ঠিক হাসার মতো পরিস্থিতিও নেই, এমন একটা হয়ে আছে সারা রাজ্যে, আমাদের সকলে স্তম্ভিত হয়ে গেছে যে নারকীয়তা, অত্যাচার, নিষ্ঠুরতা কোন জায়গায় যেতে পারে। কিন্তু আমাদের ধরুন এই যে বিশাখা নির্দেশিকা বা ধরুন অভ্যন্তরীণ অভিযোগের যে বিভাগ আইসিসি, এগুলো থাকার পরও, এগুলো একটা স্পষ্ট নির্দেশনামা থাকার পর এ ধরনের ঘটনা বারবার ঘটছে। এমনকি এই যে আরজি করের ঘটনার পরপরই ভাতারে একজন সিভিক পুলিশই, তিনি মধ্য অবস্থায় একজন চিকিৎসক মহিলাকে বলছেন যে আরজি কর করে দেব। তারপর গতকাল রায়গঞ্জে ঘটনা ঘটছে। এগুলো কেন তারপর ঘটে? মানে এই যে আইনগুলো, এই নির্দেশনামাগুলো, তার কি কোনো মানে দৃশ্যমান কোনো ভূমিকা বা কোনো ইতিবাচক কোনো ভূমিকা রাখতে পারে না? হ্যাঁ, এর মধ্যে অনেক, আপনি যা প্রশ্ন করলেন তার মধ্যে অনেক কিছু মিশে আছে। একটু আলাদা করে জটটা ছাড়াবার চেষ্টা করি। হ্যাঁ, এই আরজি কর হাসপাতালের ঘটনায় আমরা সকলেই স্তম্ভিত, বিচলিত। কারণ আমরা একটা জিনিস বুঝতে পারছি যে যদি এটাকে আমরা একটা বিপদ মনে করি, কেবল একজন নারী বা শিক্ষার্থীর নয়, নাগরিক সমাজের বিপদ, তাহলে সেটা আমাদের এখন এত কাছে এসে পড়েছে, এর পরবর্তী ধাপটা কি সেটা ভাবলেও শিউরে উঠতে হয়। তো এখন এই জিনিসটা তো আমরা দেখছি, মানে একটা সময় ছিল আমাদের দেশে 1997-এর আগে, 1997 সালে এই যে বিশাখা যে নির্দেশ সুপ্রিম কোর্টের, সেটা এলো। তো তার আগে কিন্তু কর্মক্ষেত্রে মেয়েদের কোনো মৌলিক অধিকার ছিলই না। মানে মেয়েদের তো যা সংবিধানে একটা মৌলিক অধিকার তো সবারই আছে, এছাড়া আমাদের আইন সংহিতা আছে। যদি কোনো মেয়ে কর্মক্ষেত্রে যৌন হয়রানি বা কোনো রকম হয়রানির বা অত্যাচারের সম্মুখীন হতো, এবং যদি সে চাইতো যে না, সে চাকরি ছেড়ে দিয়ে পালিয়ে যাবে না, একটা কিছু লড়াই করবে, তাহলে তাকে অভিযোগ দায়ের করতে হতো। আইপিসির ধারা আছে, 354 আছে, 509 আছে, এগুলোতে এই প্রথম স্বীকৃত হলো মেয়েদের মৌলিক অধিকার। এর তো ব্যাকগ্রাউন্ড আমরা সকলেই জানি। মানে আরজি কর ঘটনার পরে এই কথাটা আবার মনে পড়ে গেল। মানে ভানোয়ারি দেবী তিনি একজন সরকারি কর্মী, তিনি মেয়েদের মধ্যে বাল্যবিবাহ রোধ করতেন, এবং তার যেহেতু কিছু লোকের মতে তিনি যথেষ্ট উচ্চবর্ণের ছিলেন না, ওখানকার যারা সমাজপতি জমিদার, তারা ওর কাজে বিরক্ত হয়ে এবং ওকে সম্মিলিতভাবে ধর্ষণ করে। সেই অভিযোগ নিয়ে যখন উনি গেলেন রাজস্থান হাইকোর্টে, তিনি কোনো রকম কোনো সুরাহা হলো না, তিনি কোনো রকম সাড়াই পেলেন না। তিনি তখন স্বেচ্ছাসেবী মহিলাদের দল এই ম্যাটারটা নিয়ে সুপ্রিম কোর্টে যায়, এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পরে এই প্রথম একটা নির্দেশিকা এলো যে এইভাবে আমরা মেয়েদের যদি
কর্মক্ষেত্রে একটা অধিকার দিতে হয়, সেই অধিকারের বীজ কিন্তু আমাদের কাছেই আছে। সেটা যেমন আইপিসি আছে, আমাদের সংবিধান আছে, এই সব কিছু আছে, আমাদের আন্তর্জাতিক কনভেনশন আছে। বিশাখার নির্দেশিকা হলো 1997 এবং তারপরে 2006 সালেও একটি বিশেষ কেস নিয়ে আবার সুপ্রিম কোর্টের কাছে আবেদনকারীরা গিয়েছিলেন। পিওএসএইচ যেটা অ্যাক্ট, যেটা আইন, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস, এইটা আইন হয়ে গেল। কিন্তু এটা আইন হয়ে গেল 2013 সালে, মানে প্রায় 1 দশক হলো আমাদের এইটা নিরোধে একটা আইন আছে। কিন্তু এটা তো আমরা সর্বত্র দেখেছি যে একটা আইন তো যথেষ্ট নয়। আপনি মনে করে দিলেন আপনি আইন তো সিসিটিভি টাঙানো নয়, আমি টাঙিয়ে দিয়ে বাড়ি চলে গেলাম। আইনটা যদি থাকে, আইনটা কাজ করছে কিনা এটা দেখার জন্য আপনার আইনকে কথা বলার জন্য নাগরিকদের দরকার। একটা আইনকে আমি তো নিয়ে এলাম, সুপ্রিম কোর্ট একটা নির্দেশিকা দিল, তারপরে একটা সরকার, কেন্দ্রীয় সরকার একটা আইনও করে দিলেন। কিন্তু আইনে যা যা বলা আছে সেগুলো যদি প্রত্যেকটা প্রতিষ্ঠান অনুসরণ না করে, যেমন ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি, সেটা কোথায় কোথায় আছে, কোথায় কোথায় নেই। মানে ক্ষেত্রে দেখা যায় কোনো ঘটনা ঘটলে তখন এটা জন্ম নেয় অথবা তখন জীবিত হয়। এখানে এটা আমার কথা নয়, এটা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী দেখিয়েছেন যে আরজিকর হাসপাতালে যে ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি ছিল তার গঠনটা ভুল। সেখানে স্বয়ং প্রিন্সিপালই ছিলেন সেই কমিটির মধ্যে, সেটা ওনার একজন প্রশাসনিক হেড হিসেবে ওনার থাকার কথা নয়। তো প্রথম কথা হচ্ছে, আমরা যখন একটা প্রতিষ্ঠানের দিকে ভাবি, সেখানে কি কেউ দেখেন, মানে কেউ কি ভাবেন, মানে আমি আমার এখনকার অভিজ্ঞতা দিয়ে বলছি যে আপনাকে যদি জিজ্ঞেস করি, যদিও আপনার পরিচয় আপনি একজন প্রশাসক ছিলেন, সেটা আপনার পেশা ছিল তখন, কিন্তু আর ধরুন আপনি পেশা ক্ষেত্রে একজন নারী প্রশাসক হিসেবে ছিলেন, আবার একজন নারী কর্মী হিসেবে ছিলেন। প্রশাসক হিসেবে আপনার সহকর্মী নারীকে ধরুন সেই আইনটি আসার পর যে তার যে সুরক্ষা পাওয়া, বা আপনি নিজে একজন নারী কর্মী হিসেবে একটা কর্মক্ষেত্রে যে নিজে যে সুরক্ষা বোধ করা, যে আপনি অনুভব করলেন যে এই আইনটা এসে কোনো কিছু আলাদা কিছু করেছে, বা একদম প্রশাসক এবং কর্মী দুটো হিসেবে আপনার অভিজ্ঞতা কেমন? মানে ওটা আসার আগে এবং ওটা আসার পরে খুব কি মৌলিক পরিবর্তন কর্মক্ষেত্রে পরিলক্ষিত হয়েছে? মৌলিক পরিবর্তন তো ওটা এসেছে। এখন যেখানে আমি ছিলাম, আমি যে সার্ভিসের সদস্য ছিলাম, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, সেটা অত্যন্ত প্রিভিলেজেড একটা সার্ভিস। মানে সেখানে একজন মেয়েকে এইভাবে হয়রান করা বা অসম্মান করা খুব কঠিন কাজ। এরকম ধরনের ঘটনা অফিসের বাইরে ঘটে এবং তারও প্রতিকার করেছেন সুপ্রিম কোর্ট রূপন দেওল বাজাজ কেসে। কিন্তু যেটা আমরা দেখলাম, আমি যখন কর্মজীবন আরম্ভ করেছি, আমি তখন খুবই ইয়াং, 1985 সাল হবে, তখন এইসব নির্দেশিকা আইন কিছুই ছিল না। একটি তরুণী মেয়ে আমার অফিসে সে যৌন হয়রানির শিকার হচ্ছিল, মানে কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট নয়, কিন্তু ভার্বালি এবং নানাভাবে ইঙ্গিত দিয়ে, এবং যিনি করছিলেন তিনি একজন ওই অফিসের হেড। এবং সেই ব্যাপারটা আমার যখন নিজের নজরে এলো, তখন আমি সঙ্গে সঙ্গে ওটা লিখে রাজ্য সরকারের কাছে প্রতিকার চাইলাম, বিস্তৃত রিপোর্ট দিয়ে, এবং মেয়েটির বাড়ির লোককে ডেকে তাদের সঙ্গে কথা বললাম, মেয়েটির সঙ্গে কথা বললাম। মেয়েটি মানে একজন ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সে কাজ করতে এসেছে। কিন্তু আমি যেটা দেখলাম এটা চিরকাল সারা জীবনে আমি দেখে এসেছি, যদি কোনো মেয়ে এরকম পরিসরে একটা কথা বলে যেখানে আপাতত শান্তি বিরাজমান, তখন মনে করা আর কি ঝামেলা বাবা, কি একটা সমস্যা হয়ে গেল, সব তো ভালো চলছিল। এবং আমার বিপুল আপত্তি সত্ত্বেও তখন আমি যে রাজ্যে কাজ করতাম, সেই রাজ্যের যিনি প্রধান সচিব শিল্প, ওই মেয়েটিকে বদলি করে দিলেন, ওই ভদ্রলোকে না করে। তারও প্রতিবাদপত্র, মানে আমি সারা জীবনে এত কাগজে কলমের প্রতিবাদ করেছি যে আমি শেষ পর্যন্ত কী করে টিকে থাকলাম সেটা একটা ইতিহাস। কিন্তু লড়াই তো বটেই, কিন্তু আমাকে নিজের জন্য এরকম কিছু করতে হয়েছে তা নয়। কিন্তু যখন একটা আইন আসে তখন যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে একটা পরিসর তৈরি হলো যেখানে আমরা অনেক মেয়ের লড়াইয়ের ফলশ্রুতি হিসেবে এটাকে পেয়েছি। এবার আমি কি করি, মানে আমি যখন সচিব ছিলাম ভারত সরকারে, আমি সামাজিক ন্যায় সচিব ছিলাম, আমি প্রথম যে কাজটা করলাম, সমস্ত এই যে ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি, আমাদের যে কেন্দ্রীয় সরকারের যে দফতর, সেটা ছাড়া বাকি অন্যান্য দফতর যেখানে আমরা কাজ করি, সমস্ত কমিটি রিভিউ করলাম। আপনি যা বলেছেন সেটাই দেখলাম, কোনোটা ডিফাঙ্ক্ট হয়ে পড়ে আছে, কোনোটা সদস্যরা নেই, অনেক বছর আগে তৈরি হয়েছিল, কেউ ছয়নি, চলে গেছে। সব কমিটিগুলো কিন্তু আমি আবার তৈরি করলাম, তৈরি করে আবার একটা নির্দেশিকা করলাম যে কমিটিগুলো কিন্তু সব চালু, সব ঠিকঠাক আছে, তোমরা দেখে নাও সবাই। এই যে এইটা আমি করলাম। এখন এটা তো একটা কাজ না, আমার তো একটা কনস্টিটিউশনাল অব্লিগেশন বা অ্যাকাউন্টেবিলিটি আছে, কেবল আমার নয়, প্রত্যেকটি সরকারের আছে।
তো আমরা যদি সেটা পালন না করি এবং আমরা যদি মনে করি যেটা পালন না করে সব কিছু ঘটতে থাকবে, তা তো হয় না। মানে একটা আইন থাকলে তার কাছে আপনাকে বারবার যেতে হবে, বারবার প্রশ্ন তুলতে হবে, আপনাকে ওয়ার্ক প্লেসকে দেখতে হবে। সেটা একটা স্যানিটাইজড একটা জায়গা নয়, এটা শপিং মল নয়। একটা কাজের ক্ষেত্রে আপনাকে বারবার, যদি আপনি সেই কর্মক্ষেত্রের একজন আধিকারিক হন, যে হাউ সেফ ইজ দ্য প্লেস, এই প্রশ্নটা আপনাকে করতে হবে। এবারে এই যে জিনিসটা আপনি বললেন, ধরুন আপনি যখন কাজ করছেন তখন নিশ্চয়ই আপনার প্রশাসনে সহকর্মীদের মধ্যে, আপনার সমমর্যাদার যারা সহকর্মীদের মধ্যে, তাদের মধ্যে নারীর অংশীদারিত্ব নিশ্চয়ই কমই ছিল। এবারে যে নারীর অংশীদারিত্ব যে কম, বা ধরুন এই নারীর যে আমাদের রাজনীতিতে, প্রশাসনে, ধরুন আইন বিভাগে, বিচার বিভাগে, সর্বত্র যে নারীর যে একটা যে অংশীদারিত্বের যে কম, এই অংশীদারিত্ব যদি বাড়ে, সেটা কি কোনো অবস্থার পরিবর্তন করতে পারে? বা অনেক সময় মনে হয় যে অংশীদারিত্ব আসে না, এই জন্য অনেক সময় পরিবারগুলো চায় না যে মেয়েরা বেরিয়ে গিয়ে ওই সমস্ত জায়গায় যাক, কারণ সেখানে গেলে তার নিজের সুরক্ষার ক্ষেত্রে সেই একটা ভয় থাকে। যে আপনার অভিজ্ঞতা কী বলে যে এই অংশীদারিত্ব প্রশ্নটাকে? অংশীদারিত্বর প্রশ্নটার মধ্যে অনেকগুলো স্তর আছে। মানে আমি নিজে যে সার্ভিসে ছিলাম, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যখন আমি জয়েন করি তখন তার মধ্যে মেয়েরা সদস্য ছিল ধরুন 9 থেকে 10%, সেটা এখন বেড়ে 25-30% মতো হয়েছে। এখন মেয়েদের অংশীদারিত্ব বাড়াটা খুব জরুরি, বিশেষ করে ডিফারেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনে, আইনে খুব জরুরি এটা। কিন্তু আমি বলছি না যে এটা একটা সমাধান, কারণ আমরা তো দেখেছি অবস্থা বদলায়নি। মহিলা প্রধানমন্ত্রী হয়ে বা মহিলা রাষ্ট্রপতিও হয়ে আমি আশা করতে পারি না আমাদের দেশে যে শ্রমিক মেয়েটি বিড়ি বাঁধছে বা যে খেতে কাজ করছে, ভাগ্য এভাবে বদলে যাবে। ওটা হয় না। ওটার জন্যে যেমন সংগঠন দরকার, তেমন লড়াই দরকার। কিন্তু মেয়েদের যে সামগ্রিক দৃশ্যমানতা, তার কিন্তু একটা বড় ভূমিকা আছে। এটা আমি জানি না, আমার অনেক বয়স হয়েছে বলে বলছি, যখন সাক্ষরতা আন্দোলন হচ্ছিল বাংলায়, বা যখন আপনার ওই সেলফ হেল্প গ্রুপগুলো 1990-এর দশকে অ্যাক্টিভ ছিল, তখন সে মেয়েদের জোয়ার দেখেছি পথে ঘাটে। এটা কিন্তু বাংলার একটা বৈশিষ্ট্য ছিল। মানে তারা হয়তো দারুণ কিছু করছে না, রোজগারের দিক দিয়ে হয়তো সামান্য কিছু করছে, কিন্তু তারা যে যাচ্ছে তাদের প্রেজেন্সটা কিন্তু অনেকের ভালোও লেগেছিল, অনেকের মনে ভয় ধরিয়েছিল এবার সংসারের পুরুষদের কি হবে। তো এই দিকগুলো যে আমরা পার হয়ে এসেছি, ধীরে ধীরে যেটা হলো যে স্বতঃস্ফূর্ত যে মেয়েদের যোগদান কাজে, সেটা সামাজিক কাজও হতে পারে, সেটা তাদের পেশা হতে পারে, এর বাইরে ছিল, এইটা কিন্তু তেমন আর থাকলো না। এবং এটার কিন্তু একটা ইমপ্লিকেশন আছে। আমি তো বলবো যে কোনো পেশায় মেয়েদের একটা পার্সেন্টেজ বাড়ার থেকে মেয়েদের যে সামগ্রিক দৃশ্যমানতা, মানে এটা আমরা দেখেছি দিল্লির মতন শহরে, এটা আমাদের হাস্যকর মনে হতো, আমরা যেহেতু বাংলার মেয়ে। মানে 10 বছর আগেও আমি যখন প্রথম দিল্লিতে গেলাম কাজ করতে, সন্ধ্যে 6টার পরে রাস্তা ফাঁকা, হ্যাঁ, মানে শুনশান, যেন সবাই বাড়িতে দৌড়চ্ছে। মানে মেয়ে তো আপনি দেখতেই পাবেন না একটা। এবং ভালো ভালো এরিয়াতে, যেটা বেশ উচ্চবিত্ত শিক্ষিত অঞ্চল, 3টের সময় থেকে পুরুষ যারা আপনার কর্মী, তারা বলতে লাগবে যে ম্যাডাম তাড়াতাড়ি বাড়ি যাবো, মেয়েকে টিউশন থেকে নিতে হবে। মানে ঠিক আছে, মেয়েকে টিউশনে দিচ্ছেন, সেটা খুব ভালো কথা, কিন্তু মেয়েকে টিউশন থেকে বাড়ি ফেরানোর জন্যে বিকেল 2:30টার সময় বাবাকে যেতেই হবে। এই ধরনের ধরুন একটা নারীর নির্যাতনের মতো একটা পরিবেশ আছে, এতটার পরে একটা নারী সে নিরাপদ নয়, বা অমুক জায়গায় গেলে নিরাপদ নয়, এই সমস্ত কিছুর ক্ষেত্রে আজকাল একটা সমাধান বলা হয় যে নারীকে আত্মরক্ষার প্রশিক্ষণ নেওয়ার জন্য, অর্থাৎ সে যাতে আক্রান্ত হলে সে প্রতি আক্রমণ করতে পারে। এই যে ব্যাপারটা, ধরুন এটার মধ্যে একটা কোথাও একটা ধরে নেওয়া হচ্ছে যে প্রায় প্রতিটি পুরুষকেই একটা সম্ভাব্য আক্রমণকারী হিসেবে দেখে, এটা কি খুব একটা নৈতিক সমাধান হতে পারে আপনার মনে হয়? ধরুন না, এটা তো কোনো নৈতিক সমাধান বা কোনো সাধারণ সমাধান হতে পারে না। যদি একটি মেয়ে আজকে একটি সাবওয়েতে একা যাচ্ছে বলে 5 জন লোক তার উপর ঝাঁপিয়ে তার ব্যাগ ছিনিয়ে নেয় বা তাকে আক্রমণ করে, একটি পুরুষকে 5 জন লোক আক্রমণ করলে সে কী করবে? এটা তো সমাধান হলো না। একটা জিনিস সত্যি যে এখনও পর্যন্ত আমাদের সবগুলো স্পেস সেফ নয়। কর্মক্ষেত্রের কথা আজকে আমরা বলছি খুব বিচলিত হয়ে।
পথে ঘাটে অনেক জায়গা আছে যেখানে সামান্য অন্ধকার থাকতে পারে, লোকজন কম থাকতে পারে। একটু সতর্কভাবে চলাফেরা করাটা সবারই দরকার, নারী পুরুষ সবাইকে একই কথা আমি বলবো। শারীরিক যেখানে অতর্কিত আক্রমণ হয় সেখানে শারীরিক ক্ষমতা বাড়িয়ে কুংফুসিকে বড় জোর একটা পেপার স্প্রে ক্যারি করে কিছু কিছু লাভ হয় বলে আমার মনে হয় না। এবং আমার মনে হয় ব্যক্তিগতভাবে কেউ যদি এগুলো করে তাতে কোনো আপত্তি আমি দেখি না। না, আমি যদি সমাধান হিসেবে এটা বলি, আমার এটা ওই রকমই মনে হয়। আচ্ছা, এই তোমাদের সিসিটিভি নেই, 35টা আছে, আচ্ছা আমি 135টা করে দিচ্ছি, আমি 5.5 লাখ টাকা অ্যালট করে দিলাম, সব লাগিয়ে নাও। আচ্ছা, কথা হচ্ছে এই যে সিসিটিভি যে ফুটেজগুলো উদ্গীরণ করে সেটা বসে দেখবে কে? সেটা বসে দেখবে কে? এবং সেটার থেকে যে নির্যাসটা আছে সেটা নিয়ে একটা যদি কিছু করতে হয় সেটা করবে কে? দ্বিতীয়ত, এই যে সমাধানগুলো এগুলো না ভীষণ, এর মধ্যে ভীষণ অ্যাডহকিজম আছে। এই অ্যাডহকিজমের প্রতিকার একটাই, সেটা এটা নিয়ে আমরা ভাবছি না। এটা একটা জুতা আবিষ্কার প্রয়োজন। না না, কারণ গোটা পৃথিবীকে চামড়া দিয়ে ঢাকা। তাই তো, তাই কারণ কি আমি আমার কাজটা করতে চাইছি না। আমার কাজ হচ্ছে সিস্টেমকে তৈরি করা, সিস্টেমকে বিল্ড করা, সিস্টেমকে স্ট্রাকচারটাকে স্ট্রং করা। কারণ সব জায়গায় তো একটা প্রতিষ্ঠান আছে, একটা কর্মী দল আছে, একটা ব্যবস্থা আছে। সেই ব্যবস্থার যে রুটিন সেটা যদি আমরা রোজ করতাম, এটা আমি অন্যত্র বলেছি, ধরুন কোনো পুলিশ সমস্ত জায়গাতে একটা পেন্ডিং ওয়ারেন্টস থাকে, যেগুলো ওয়ারেন্ট আছে কিন্তু সেগুলো কার্যকর হয়নি। সেগুলো যদি পুলিশ নিয়মিতভাবে কার্যকর করত, মানে মপ আপ করে তুলে নিত যারা অপরাধী তাদের, তাহলে তো সমস্যা অনেক কম হতো। কেউ তো করে না সেটা। আমরা আমাদের আরক্ষী বাহিনীকে দিয়েছি ভিআইপি ডিউটি ম্যানেজমেন্টে, ক্রাউড কন্ট্রোলে, কিন্তু তার যে রুটিন ডিউটি ল অ্যান্ড অর্ডার সেটা তো সে করছে না। এটা না করার ফলে কি হচ্ছে, যখন একজন আক্রমণকারী ধরা পড়ছে তখন আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ এ আগেও একটা অপহরণ করেছিল, তখন তাকে গ্রেপ্তার করা হয়নি। তো আমরা এই কথাটা শুনতে খুব খারাপ যে প্রত্যেকটা পেশার না একটা রুটিন জব আছে, রুটিন ডিউটিস আছে, সেগুলো গ্ল্যামারাস নয়, সেগুলো আমরা করা পুরো ছেড়ে দিয়েছি। তার কারণ তার মধ্যে কোনো গ্ল্যামার নেই, আর সেটা করলে আপনার পিঠ কেউ চাপড়াবে না। এবারে আরেকটা জিনিস হচ্ছে, এই যে আপনি বললেন না যে কতগুলো জায়গা আছে যে জায়গাগুলো নিরাপদ নয় বা যে সময়টা নিরাপদ নয়, সতর্ক হয়ে চলতে হয়। এখান থেকে একটা বিপদের কথা আসে কি, যখনই এই ধরনের ধরুন একটা ধর্ষণের ঘটনা বা ধর্ষণের পরে হত্যার ঘটনা বা লাগাতার কিছু ঘটনা ঘটছে, তখন একটা প্রশ্ন আসে যে এই সময়টা বাড়ি থেকে বেরিও না, তোমরা ওই জায়গাটায় তোমরা যেও না, এই ধরনের কাজ তোমরা করো না। অর্থাৎ কোথাও একটা নিয়ন্ত্রণ, আচ্ছা নারীকে অবাধ বিচরণের উপর কোথাও একটা বিধিনিষেধ আরোপের চেষ্টা হয়। এইটা এই যে যেমন ধরুন এই সতর্ক হয়ে চলা, এই যে সতর্কতার মাত্রাটা কোথাও গিয়ে নারীকে একটা এই যে তার যে বিচরণের যে সমতা যে অর্জন, সে যে সমস্ত জায়গায় ঘুরে বেড়াবে, রাতে ঘুরে বেড়াবে, দিনের বেলায় ঘুরে বেড়াবে, তাকে অবারিত থাকবে। তো এই জায়গায় যে অমুকটা ওই যেও না, এই ধরনের প্রফেশনে যেও না, এই সময় ডিউটি আওয়ারে আমাকে কাজ দেবেন না, এই যে নিয়ন্ত্রণগুলো, এগুলো কি এই বৈষম্যকে বা নারী পারে না এগুলোকে এক ধরনের শেষ পর্যন্ত যুক্তিগ্রাহ্য করে দেয় না? এখানে আমি বলবো যে এগুলো কি আমরা নতুন শুনছি? মানে একটা সময় ছিল যখন মেয়েদের জীবনের সমস্যার সমাধান করার জন্য চিতায় তুলে দেওয়া হতো, যাক মরে গেল, মিটে গেল। তারপরে হলো যে হ্যাঁ ঠিক আছে কাশি পাঠিয়ে দেওয়া হোক যেহেতু স্বামী নেই। সেসব পেরিয়ে টেরিয়ে অন্তত আমরা একটা জায়গায় এসেছি, এটা করতে 150 বছর লেগেছে যে আমরা মোটামুটি বেঁচে পড়তে আছি, হেসে খেলে একটু ভালো জীবনটা এনজয় করছি। তো 1960-এর দশকে যখন আমরা ওই ছোটোবেলায় বাণিজ্যিক পত্রিকা পড়তাম, সেখানে একটা অদ্ভুত থাকতো কালচার গল্পের, ওই চাকরি করছে, চাকরি করা মানেই অপহরণ হয়ে যাবে বা একটা কিছু হবে। এগুলো তো শুনতে শুনতেই আমরা আসছি, প্রত্যেকটা হলেই বেরিও না, এখানে যেও না, এই পেশায় যেও না। তো এইগুলো শোনার কোনো দরকার নেই। প্রত্যেকটি মেয়েকে বা প্রত্যেকটি পরিবারকে ডিসাইড করতে হবে, দেখো এরভাবে তো চলবে না, বাড়িতে বসে থাকলে তো আর কোনো সমস্যার সমাধান নেই। কারণ এর মধ্যে অনেকগুলো কথা বলা যায় যা হয়তো এই পরিসরে সম্ভব নয়। দুটো আমি দৃষ্টান্ত দিই। একটা হচ্ছে আমি যখন আইএএসের ট্রেনিং করছিলাম তখন মধ্যপ্রদেশের একটা খুব দুর্গম গ্রামে ছেলে মেয়েদের আমাদের ভিলেজ ভিজিট থাকে, কিছু ছেলেকে কিছু মেয়েকে, 20 জন ছেলে বা 6 জন মেয়ে এরকম রাখা হয়েছিল। সামহ ছেলেরা একটু ভালো একটা থাকার বাড়ি পেয়েছিল, পাকা বাড়ি, সরপঞ্চের বাড়ি, আর আমাদের থাকতে দেওয়া হয়েছিল একটা মাটির ঘরে, তার দরজা ফরজা বেশ নড়বড়ে, এবং সেখানে রাত্রির বেলা দুমদাম দরজায় ধাক্কা, হ্যাঁ মানে কাঁপছে দরজা। তো আমার সঙ্গের মেয়েরা তো বেশ নার্ভাসই হয়ে গেলেন। আমি একমাত্র কলকাতার আন্ডারওয়েট বাঙালিনি, আমি বললাম না আমাদের এই
জায়গাটার মধ্যে অনেকগুলো পুরনো সাইকেল টাইকেল আছে, খাটিয়া আছে, ওগুলো দিয়ে দরজাটা আমরা আটকাই। ঘুমোলাম না কেবি, পরের দিন সকালবেলা আমরা খবর পেলাম ডাকাতের দল এসেছিল, তারাই দরজাটা ধাক্কাচ্ছিল। তাহলে গিয়ে আমি গিয়ে বলবো যে আইএএস একাডেমিকে দেখুন মেয়েদের না ভিলেজ ভিজিটে পাঠাবেন না, এটা খুব আনসেফ। এটা দুটো জিনিস আছে, একটা হচ্ছে ধরুন যে হ্যাঁ এখান থেকে এটা হতে পারে মেয়েদেরকে ভিলেজ ভিজিটে পাঠাবে না, মেয়েদেরকে এই ধরনের কাজে দিও না, তো মেয়েরা শুধু আর্কিটেকচারের ড্রয়িং করবে, হ্যাঁ সাইটের তো সেখানে এখান থেকেই তো করতে 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 যাবে, মেয়েদেরকে সমান মজুরি দিতে হবে না। না না, ব্যাপারটা সেই দিকেই যায় সব সময়। একটা দেখবেন, একটা প্রত্যেকটা ঘটনার পরে একটা অ্যালার্ম ওঠে। আমাদের তো পল্লী সমাজের সমাজ হিতৈষীদের সংখ্যা কম নয়, তারা প্রথমেই বলবেন এটা করো। আর যেখানে একজন প্রশাসনিক কর্তা একটা মেডিকেল কলেজের, তিনি মেয়েদের একটা বিশ্রামের জায়গা ঠিক করতে পারেননি, তিনি বলছেন ওখানে কেন যাবো? তো আপনি জানেন না কেন? আপনি কোনো কলেজ পরিদর্শন করেননি? কোথাও একটা নিয়ন্ত্রণ করার কথা, উনি নিয়ন্ত্রণবাদী কথাবার্তা বলছেন না, খুবই অন্যায় কথা এটা, খুবই মিসোজিনিস্ট, একটা নারী বিদ্বেষী এবং একটা রিগ্রেসিভ ধরনের কথাবার্তা। এই ধরনের কথাবার্তা আমাদের আইডেন্টিফাই করতে হবে। এবং দেখুন আজকে যদি পরিবারগুলো একটা চিন্তা ভাবনা না করে, তারা যদি কেবল ফেসবুকে লেখে আমার দুটি কন্যা আছে আমি ভয়ে রাত্রে ঘুমোতে পারছেন, এটা তো সমাধান নয়। আপনি কতদিন ভয় পাবেন? ভয় পেয়ে আপনি কোথায় যাবেন? কারণ এইটা অনেকে নোটিস করেনি। নির্ভয়া কাণ্ড যখন ঘটে, আমি তখন দিল্লিতে, একদিকে দিল্লি উত্তাল এবং যারা রাস্তায় ধর্ণা দিচ্ছে তারা তো, মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী, তাকে ঘেরাও করে যা বলার নয় সমস্ত কথা বলেছে। উনি চুপচাপ বিনা সুরক্ষা দাঁড়িয়ে সব সুন্দরভাবে শুনেছেন। এবং ওই নির্ভয়া কেসের পরে আমাদের আইপিসির যে সংশোধন সে সমস্ত করেছিলেন জাস্টিস ভার্মা আবার সম্ভবত সেই জাস্টিস ভার্মা যিনি বিশাখা কেসের জাজমেন্টও দিয়েছিলেন। তো সেই সময় কিন্তু আরেকটা ঘটনা ঘটেছিল, নির্ভয়া কেসটা প্রচণ্ড একটা নির্মম নৃশংস একটা কেস, তাও আরজি করের থেকে আমি তাকে এক ধাপ পিছনে রাখি। কারণ সেখানে একটি মেয়ে চলন্ত পরিবহনের মধ্যে আটকে গিয়ে নির্যাতিত হয়েছিল, তার বেরোবার রাস্তা ছিল না। এখানে একটি মেয়ে আক্রান্ত এবং নিহত হয়েছে তার কাজের জায়গা। এই প্রসঙ্গে আমি সেখানে পরে আসছি এই প্রসঙ্গে। সেই সময় আরেকটা ঘটনা ঘটেছিল, অনেকে নোটিস করেনি। সেটা হচ্ছে একটি মেয়ে দিল্লিতে তার বাড়িতে, তখন কিন্তু নির্ভয়া প্রতিবাদ চলছে, সে নিজের বাড়িতে শুয়েছিল, তার অর্ধপরিচিত একটি ছেলে কোনো কারণে তাকে দেখা করতে এসেছিল বা কিছু একটা করেছিল, সে দরজা খুলে দেয় তাকে। নিজের বাড়ির মধ্যে সে নির্যাতিত এবং তাকে মেরে ফেলা হয় বাড়ির মধ্যে। এই ঘটনাটা আলোড়ন তোলেনি, কারণ নির্ভয়ার পরে তো আরেকটা ক্যাম্পেইন জোড়া যায় না। কিন্তু আজ তো মেয়েরা বাড়ির স্পেসেও সেফ নয়। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট তো এই জন্যই এলো, তাই না? এবং যত আক্রমণের ঘটনা ঘটে মেয়েদের বিরুদ্ধে, তার তো অধিকাংশই 80%-এর বেশি হচ্ছে পরিচিত লোকেদের দ্বারা এবং হচ্ছে যে আপনার পরিবারের সদস্য। তার মানে আমরা কোথায় যাব? তার মানে আমরা কি ভূত হয়ে গাছে ঝুলে থাকবো নাকি? এটা তো কোনো সলিউশন হতে পারে। তার মানে কোথাও হচ্ছে যে এবার এখানে একটা কথা আসছে, ধরুন কোথাও একটা ধরুন একটা সুনির্দিষ্ট একটা অপরাধ বা সেখানে না, একটু বড় করে যদি দেখি, দেখুন এইটা একটা প্রবণতা। এই যে আপনি একটা বলছিলেন না যে আগে আমরা এক ধরনের ছিল, ধরুন এই যে সমাজ স্তরে এক ধরনের চলাফেরা, হয়তো নিয়ন্ত্রণ ছিল, দৃশ্যমানতা ছিল না। এখন যে নিষ্ঠুরতা এবং এই যে নৃশংসতা, এই যে যেমন ধরুন এই যে ডিজিটাল অ্যান্ড ইন্ডিয়া ক্যাম্পেইন যখন থেকে শুরু হলো, এবং এই যেমন ধরুন এই যে সাইবার স্পেসের যখন বিস্তৃতি ঘটলো এই তথ্য প্রযুক্তি, তখন থেকে এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে এই যে মিসোজিনি বা নারী বিদ্বেষ বা একটা ধর্ষণের যে সংস্কৃতির, যেটা একটা মেয়ের ছবি দেখলে বা এই যে ধরুন স্টকিং, তাকে পিছু নেওয়া, এই যে ওভারঅল একটা, এই যে ছেলেটি ধরুন এখানে সত্যি একটা ক্ষেত্রে যে একটি ছেলেকে কেন্দ্রীভূত করা হচ্ছে, কিন্তু ধরুন এই ছেলেটার মধ্যে একটা বিকৃতি আছে। সে সোশ্যাল মিডিয়া থেকে সে শুধুমাত্র রগে পর্নোগ্রাফি ডাউনলোড করে, এগুলো করে, সেখান থেকে তার এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে এবং ধরে নিচ্ছে যে প্রতিটি নারী তার তার অধিকারের মধ্যে আছে, সে যা খুশি করতে পারে, এবং একটা নারীকে সে শুধুমাত্র একটা ভোগের সামগ্রী হিসেবে দেখছে, তার সহকর্মী বা ইত্যাদি দেখছে। এই যে আমাদের ডিজিটাল অ্যান্ড ইন্ডিয়া ক্যাম্পেইন এবং সোশ্যাল মিডিয়ার যে এই যে বিস্তৃতি, এটা কি কোথাও একটা সাংস্কৃতিকভাবে একটা অত্যন্ত নেতিবাচক কোনো কিছু ভূমিকা রাখছে বলে আপনার মনে হয়? আমি যেখানে উত্তরটা দিচ্ছিলাম তার গোড়া থেকে নিয়ে আমি এই প্রশ্নে আসছি, যদি প্রশ্নটা আপনার খুব জটিল প্রশ্ন, খুব বড় প্রশ্ন। সেটা হচ্ছে যে এই যে সেফ স্পেসের দাবি,
কেবল কর্মক্ষেত্র নয়, শহরে আমি বলছিলাম না কিছু জায়গা আছে যেগুলো অসুরক্ষিত, কোনো সাবওয়ে হতে পারে, কোনো মেট্রো স্টেশন হতে পারে যেখানে একটু নির্জন রাতের দিকে। আমাদের কিন্তু সেফ স্পেসের দাবি, এটা কিন্তু আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট, এটা আমাদের জারি রাখতে হবে সর্বত্র। মানে এইটাতে যেমন দুদিকেই ব্যাপারটা আছে, যে আমি যদি ব্যক্তিগতভাবে কিছু সতর্কতা নিই, আমি একদমই তো আনইনফর্মড হয়ে আমি যেতে পারি না কোথাও। কিন্তু আমাদের যদি দাবি করতে হয়, বারবার এই দাবিটা ওঠাতে হবে। মানে আমাদের তো অনেক অর্গানাইজেশন আছে, ধরুন যাত্রীদের সংগঠন আছে বা পরিবহন সংগঠন আছে, মানে এই যে সেফ স্পেসের ডিম্যান্ডটা, কারণ অফিসের পর তো আমাকে বাড়িতে ফিরতে হবে, তো সেটা তো রাখতে হবে, সেইটা একটা। দ্বিতীয়ত যে ঘটনা ঘটেছিল, আমরা এই আরজিকর কাণ্ডে কেন শকড হচ্ছি, আমরা এখন বুঝতে পেরেছি যে মানে এটা পার্ক স্ট্রিট কাণ্ড নয়, যেখানে বলতে পারি আচ্ছা মহিলা বোধহয় খুব ভালো চরিত্রের ছিলেন না, তাই জন্য ওইখানে গিয়েছিলেন, এবং কামদুনি নয়, যেখানে কি দরকার গ্রামের মেয়েদের এত কষ্ট করে পড়াশুনো করে নির্জন পথ দিয়ে আসা। কামদুনির পরে আমি একইভাবে আমি অত্যন্ত বিচলিত হয়েছিলাম, এখন একটা লেখা আমি লিখেছিলাম, যেটা আন্দোলনটা এখন অন্য ফর্মে এখন ফিরেছে, যে চলুন আমরা সমস্ত নির্জন পথকে অধিকার করে দিই, আমাদের সংখ্যা তো কম নয়, উই শুড ক্রাউড অল দ্য স্পেসেস, উই শুড বি ভিজিবল। ভিজিবিলিটির কথা বলছি, দৃশ্যমানতার কথা বলছি, মানে আমরা যে যাতায়াত করতে পারি, আমরা একটা রাস্তায় ইচ্ছে করেই বলবো আমি, কেন রাস্তা আলো থাকবে না, আলো থাকা তো মানে নিয়মের মধ্যে পড়ে, তো এইটা আমি লিখেছিলাম তখন। তো এই ব্যাপারগুলো আছে। একই সঙ্গে আমি যেটা বলবো, আমি ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেইনকে স্পেসিফিক্যালি বলবো না, কিন্তু এই যে বিরাট একটা ডিজিটাল মিডিয়া এক্সপ্লোশন যেটা হয়েছে, তার একটা ইমপ্লিকেশন আছে। আগে আপনি একটা কিছু করছিলেন, সেটা আপনি জানছিলেন বা আপনার পরিবারবর্গ জানছিল, এখন সবাই জানে, এবং এটা দেখিয়ে আপনি এক ধরনের জনসমর্থন চাইছেন, ঠিক আছে, যে আমি একজন লোক, সে এই মরশুমে ইলিশ মাছ কিনে ভেজে খাচ্ছি, হ্যাঁ, এটার মধ্যে প্রভু দাদা আপনি কি করেছেন, আপনি 1,500 লাইক পেয়ে গেলেন, তাই না? তো এই যে জিনিসটা, এটাতে আপনার একটা দারুণ মনোবল বৃদ্ধি হলে, আপনি মনে করলেন ইলিশ মাছটা একটু নিউট্রাল অ্যাক্টিভিটি, কিন্তু যদি আপনি এরকম কিছু করে থাকেন যেটা আপত্তিকর, ভিন্ন অর্থে ধরি, তাহলে আপনাকে সোশ্যাল মিডিয়া না এখন দুটো জিনিসই করে, একটা হচ্ছে হয় ট্রোলিং করে, মানে নির্ভেজাল ট্রোলিং, যাতে আপনি বুঝতে পারেন যে এখান থেকে আমাকে এখন পলায়ন করতে হবে, আর আরেকটা হচ্ছে আপনাকে এমনভাবে প্রশংসা করবে যে আপনি বুঝতে পারবেন যে আপনি হচ্ছেন এই সময় হিরো। তো এই যে জিনিসটা বেড়েছে না, এখন এভরিথিং ইজ ভিজিবল, সমস্ত কিছু দৃষ্টিগোচর। এই দৃষ্টিগোচরতা মানুষের মধ্যে এক ধরনের আত্মসচেতনতা তৈরি করেছে। এখন বিকৃতি যার যেখানে একটা ফর্ম নেয়, কিন্তু সেখানে তো একটা আইন ব্যবস্থা আছে, একটা দেশের তো একটা সিস্টেম আছে, সেটা যদি কেউ না দেখে, মানুষের মধ্যে এই যে বিকৃতিগুলো, এগুলো দুভাবে, একটা হচ্ছে তার যারা পরিচিত তারা যেমন তাকে বাহবা দিচ্ছে, এটাকে বাড়াচ্ছে, দ্বিতীয় হচ্ছে যে আমরা আইনগতভাবে যতটুকু করতে পারি ততটুকু তো এর মধ্যে করা হচ্ছে না। এখন এই কথাটা শুনলে বিভৎস শোনাবে, কিন্তু আমারও সেরকমই লেগেছিল নির্ভয়া কাণ্ডের পরে। আমি দিল্লির কোনো পুলিশ আধিকারিকের কাছে এটা শুনেছিলাম যে এখন মানুষ না পর্নোগ্রাফিতেও আনন্দ পাচ্ছে না, এখন তারা প্রকৃত রেপ কেসের ভিডিও চাইছে। বুঝতে পারছেন আমরা কোথায় গেছি? এবং এই ধরনের কাজের টার্গেট যে মেয়েরা, সব মেয়ে তো আর গাড়ি চড়ে না, সব মেয়ে তো আর এয়ার কন্ডিশন ঘরে বসে না, মেয়েদের তো আজকে পায়ে হেঁটে রাস্তায় যেতে হয়, তাতে কাজ করতে হয়, সংসার চালাতে হয়, তাদের আমরা কোথায় রাখছি? এইখানে একটা ইম্পর্টেন্ট কথা আসছে আজকে। এটা আজকে যে ঘটনাটা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজে, সেটা যদিও একটা বিভৎস আক্রমণের ঘটনা একটি মেয়ের বিরুদ্ধে, একজন শিক্ষার্থী, উচ্চশিক্ষিত একটি মেয়ের বিরুদ্ধে, এটাকে আমরা যদি মনে করি কেবল একটি মেয়ের বিরুদ্ধে আক্রমণ, তাহলে কিন্তু ভুল হবে। এটা একটি পুরুষের বিরুদ্ধে আক্রমণের প্রসঙ্গে আজকে বারবার ওই ছেলেটির কথা আসছে যাদবপুরে, যাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল, এবং 1 বছর হয়ে গেল নানা রকম আলোচনা আলাপে, এখনও তারা যারা এই কাজটা যারা করেছিল তারা কেউ শাস্তি পায়নি। তার কারণ কি? এখনও আমাদের মনে র্যাগিং, এটা হচ্ছে এক ধরনের শৌর্যের প্রতীক। আমি এই কথাটা বলতে চাইছি যে এটাকে কেবল নারীর বিরুদ্ধে হিংসা হিসেবে দেখলে, বা এখনকার সমাজে পুরুষের বা কোনো তরুণ ছাত্রের সুরক্ষার অভাব এই হিসেবে দেখলে পুরো দেখাটা হবে না। আমাদের কিন্তু এখন একদিকে রাষ্ট্র, একদিকে নাগরিক সমাজ। তার কারণ এটা খুব একটা দুঃখের কথা এবং ক্ষোভেরও কথা
আপনার আমার সুরক্ষা নিয়ে কিন্তু রাষ্ট্র আর চিন্তিত নয়। কারণ আমরা কি করছি, আমরা কিছু ট্যাক্স দিই, আমরা একটা ভোট দিয়ে আসি গিয়ে বছরে 5 বার, মানে ওটাতে কিন্তু আমাদের সুরক্ষা দেখাটা, যাকে বাংলায় বলে পর্তা পোষায় না। সুরক্ষা তাদের জন্যে যারা নিজেদের সুরক্ষিত রাখতে পারে, যাদের সঙ্গে কারবাইনধারী বাহিনী থাকে, রাজনীতিক, বড় বড় বাহুবলী যারা বড় বড় গাড়িতে চড়ে, তাদেরও আবার আরও একটু বেশি সুরক্ষা দিতে রাষ্ট্র ইচ্ছুক। তার কারণ সেটা দিলে তার লাভ আছে। কারণ সুরক্ষা না, সময় একটা তৈরি করা মর্যাদা। হ্যাঁ, কিন্তু আমাদের সুরক্ষা দিয়ে, আমাদের জীবনকে সুরক্ষা দিয়ে লাভ কি, একথাটা কেউ কিন্তু বলছে না। কিন্তু এর এই যে প্রতিফলন, এর যে নানা দিক থেকে এর যে উদ্গীরণ আপনি কিন্তু এখন দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস ধরুন, এই যে এই আরজি করের প্রেক্ষিতেই বলছি, ধরুন যখন কোনো ধরনের এই ধরনের একটা নারকীয় ঘটনা ঘটল, সঙ্গে সঙ্গে যেটা হয়, আমি একজন অপরাধীকে চিহ্নিত করলাম, এবার তার চরিত্রটিকে বিশ্লেষণ করলাম, তার মধ্যে বিকৃতি আছে, সে মোবাইলে কি দেখে ইত্যাদি করে তাকে দেখলাম, এবারে তার সর্বোচ্চ শাস্তির একটা নিদান দিলাম তাকে। কেউ বলে তাকে খুন করে ফেলা হোক, শ্যুট করে ফেলা হোক, কেউ বলে 5 দিনের মধ্যে তার বিচার করে তাকে ফাস্ট ট্র্যাক করে তাকে ফাঁসি দেওয়া হোক। অর্থাৎ বিষয়টা মানে ওই একটি ব্যক্তি ছেলে, সে যদি ওরকম ভিডিও না দেখতো, সে যদি ওরকম বিকৃত না হতো, এবং সেই মেয়েটি যদি রাত্রিবেলা একা না থাকতো, এই দুটো যদির জন্যই শুধুমাত্র ঘটনাটা ঘটছে, তার জন্যে এই যে ব্যবস্থাপনাগত, আপনি যেটা বলছিলেন যে আমার সুরক্ষাটা এতটা জরুরি নয় রাষ্ট্রের জন্য, একেবারে জরুরি নয়। ফলে সেখানে দাঁড়িয়েই সেজন্যেই এই সমস্ত জিনিসকে একটা ব্যক্তি অপরাধী, একটা ব্যক্তি নিগৃহীতার মধ্যে সীমাবদ্ধ করে গোটা বিষয়টার যে একটা বৃহত্তর যে তাৎপর্য আপনি বলছেন, সেই জায়গাটা চলে যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে তার সমাধানটা কোথায়? আইনের পরিবর্তন, মানে সাংস্কৃতিক পরিবর্তন, নাকি ব্যবস্থার পরিবর্তন, নাকি রাজনৈতিক পরিবর্তন, বা কি বলবেন? না, আমাকে তো প্রথমেই বলতে হবে যে যেসব মানুষেরা এবং তাদের মধ্যে খুব দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন, এই কথাগুলোকে আজকে আমাকে পয়েন্ট আউট করতে হবে। মানে আমরা কি দেখছি, এটা তারাও যেমন বলেন, আমাদের সারা দেশে, আমাদের তো একটা অদ্ভুত ঔপনিবেশিক শাসনে ছিলাম, আমাদের তো কিছু কিছু অসুখ এখনো পর্যন্ত সারেনি। এনকাউন্টার বলতে সাধারণ মানুষ, মধ্যবিত্তের মাথায় মানে একদম আনন্দের মানে স্রোত জেগে ওঠে। আরে ওসব মানবাধিকার কিছু না, অপরাধীকে প্রথমে গুলি করে মারা উচিত। সে অপরাধী কে, তাকে অপরাধী চিহ্নিত করতে হবে। এখানে একটি রাষ্ট্রের, আমাদের একটি রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান, তিনি বলছেন যে আমি ফাঁসিকে সবসময় সমর্থন করি না, কিন্তু এক্ষেত্রে ফাঁসি হওয়া উচিত। এটা তো বলা উচিত নয়। তার কারণ হচ্ছে আমাদের আইনে যখন ধর্ষণ এবং হত্যার মতন অপরাধ ঘটেছে, তখন আছে বিরলতম যে কেস, তাতে ফাঁসির শাস্তি দেওয়ার একটা আছে, ব্যবস্থা আছে। সেটা যদি আজকে আদালত দেন কোনো কারণে, তাহলে তারা দেবেন। এখানে তো একটা আছে, আমাদের তো আইনে তো দায়িত্বের জায়গাগুলো ভাগ করে দেওয়া, এবং সবই ভাগ। যিনি সরকার, তিনি তো বিচার বিভাগ না, তিনি বিচার বিভাগ নন, কাজে তার এই কথাগুলো বলা উচিত নয়। বা তিনি বলে যে 5 দিনের মধ্যে করতে হবে, তিনি তো আবার তদন্তমূলক সংস্থা। এই পর্বে আমি আসছি। তারপরে আমি আরেকটি ভিউ শুনলাম, তিনি অবশ্য মন্ত্রিমণ্ডলের সদস্য নন, তিনি বলছেন যে এইসব কিছু এনকাউন্টার করা উচিত। মানে এনকাউন্টার করলে একজন অপরাধী যাকে সবে চিহ্নিত হয়েছে, সেও এখনও অভিযুক্তও হয়নি, কারণ চার্জশিট তো এখনও হয়নি। এই কেসে যদি তাকে সব কিছু করার পরে, যা কিছু পুলিশ করেছে, কিছু নমুনা জোগাড় করে, স্যাম্পল জোগাড় করে, কিছু তদন্ত করে, সমস্ত নষ্ট হয়ে গেল, সবই গেল, আর তো কিছু থাকলো না। আমরা এখনও জানি না অপরাধী এক না একাধিক। তো এই যে কথাগুলো বলা, এই কথাগুলো বলার মধ্যে একটা খুব আত্মতৃপ্তি আছে, লোকের কাছে বাহবা পাওয়া আছে। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত জুডিশিয়াল সিস্টেমটাকে সাপোর্ট না দিচ্ছেন, আজকে ধরুন তো ধর্ষণের যে ঘটনাগুলো, তাতে কি হয়? ধর্ষণ কি আমেরিকাতে, ইউরোপে হয় না? সংখ্যা যথেষ্ট হয়, কিন্তু ধর্ষণের সঙ্গে বা একটি মেয়ের শারীরিক নিগ্রহ বা আক্রমণের সঙ্গে যে সামাজিক লাঞ্ছনা জড়িত থাকে, তার ঘরের, পুলিশ ব্যবস্থার, তো পুরো সমাজের, সে তো বিদেশে নেই। একটি মেয়ে তো প্রথম কথা, সে থানা পর্যন্তই পৌঁছতে পারে না। একটা কালচার ছিল, এটা আমি যে রাজ্যে কাজ করতাম, রাত্রির দুপুরে মেয়েটি গেছে থানায়, তাকে বলছে না না তুমি মহিলা থানাতে যাও, এটা পুলিশ বলতেই পারে না। মেয়েটির সমস্ত অধিকার আছে সাধারণ থানাতে যাওয়ার, সে কি আবার 80 কিলোমিটার গাড়ি ভাড়া করে যাবে? গেল না, বাড়ি ফিরে গেল। সাক্ষ্য প্রমাণ কিভাবে রাখতে হয়, সংগ্রহ করতে হয়, সেটা অর্ধেক পুলিশ আধিকারিকই জানেন না।
মানে এটা বললে আমার আমি খুব মানে অনেকেই অপছন্দ করবে যদি আমি বলি, কারণ যখন ওই পার্ক স্ট্রিট কাণ্ডে যখন তদন্ত হচ্ছিল তখন জাতীয় মহিলা কমিশনের সঙ্গে সদস্য হিসেবে আমি এসেছিলাম সঙ্গে। তখন আমি ওদের জিজ্ঞেস করলাম যে এখানে 3 দিন ধরে বা 4 দিন ধরে যিনি নিগৃহীতা তার কোনো ডাক্তারি পরীক্ষা হয়নি, এটা দেরি করানো হয়েছিল কেন? তখন যিনি কলকাতার যিনি ছিলেন শীর্ষ আধিকারিক পুলিশ কর্তা তিনি বললেন যে আমরা কোর্টের নির্দেশ পাইনি। তখন কোর্ট বন্ধ ছিল। আমি বললাম এটা তো কোর্টের কোনো দরকার নেই, কোনো আদেশ তো দরকার নেই। আচ্ছা আচ্ছা, পশ্চিমবঙ্গের যিনি ডিজি তিনিও কি এইটাই ফলো করেন? তো ডিজি বললেন না আমি এটা ফলো করি না। তো তখন মানে আপনি বুঝতে পারছেন তো এটা গুরুত্ব কতখানি। একটি শহরের বুকে একটি ধর্ষণের মতন অভিযোগ এসেছে এবং সেখানে 4 দিন ধরে যিনি অভিযোগকারিনী তাকে পরীক্ষাই করা হয়নি, তারপর সাক্ষ্য প্রমাণ কি রয়ে গেল? এখানে এই যে শুধু এটা আইনের লড়াই না, এটা কোথাও একটা রাজনীতির লড়াই আছে, একটা সমাজ সংস্কৃতির লড়াই আছে। যে বিদেশে যেমন ধরুন ধর্ষিতা হওয়ার পরে তাকে সারা জীবন সেই বোঝাটা বইতে হয় না, সেই যে লড়াইটা তৈরি করা, সেই লড়াইটা কী ধরনের হতো? আমি তো বলবো যে আমি আগে আইনি লড়াইটা ভালো করে লড়ি। হ্যাঁ, বিদেশে তো আমরা জন্মাইনি না, মানে এই দেশে জন্মানোর তো একটা মাসুল আছে, সেটা তো সারা জীবন দিতে হবে। সেটা আমরা যারা শিক্ষিত প্রিভিলেজেড উচ্চবিত্ত মধ্যবিত্ত আমরা হয়তো ততটা দেব না যতটা দেবে আমাদের দেশের দলিত বা আমাদের দেশের যারা ধর্মীয় সংখ্যালঘু, তারা যেভাবে তারা পদে পদে দেবে, প্রত্যেক দিন ভাতের থালায় দেবে তারা। কিন্তু আমি এটা বলবো যে আইনি লড়াইটাই আগে আপনি ঠিক করে লড়তে দিন। আপনি পাবলিক প্রসিকিউটর কি একটা ধর্ষণের মামলা কি ঠিক করে লড়েন? পুলিশ আধিকারিকরা কি আজকে ঠিকভাবে নমুনা সংগ্রহ করেন? আপনি তো প্রথমেই যদি একটা গাছের মূল কেটে দেন, লড়াইটা যাবে কোথায়? আর একটা জিনিস যেটা আপনি বললেন যে এনকাউন্টার বললেন না, এনকাউন্টার আপনি ধরুন আপনি কিন্তু এনকাউন্টারের প্রশ্নগুলো তখনই আসে, এখানে একটা কোথাও একটা সমাজ শ্রেণী জাত পাত কোথায় আসছে বলছি। ধরুন যখন একটা খুব প্রান্তিক সমাজের থেকে থাকা যখন অপরাধী থাকে নানাভাবে, তখন কিন্তু এনকাউন্টারটা বলা যায়। আপনার পার্ক স্ট্রিটের ক্ষেত্রে কিন্তু আপনার 4 দিন ধরে পরীক্ষা করানো হবে না। এনকাউন্টারের তত্ত্বটা তখন ওঠে না যখন সমাজে উচ্চবর্গের মানুষজন অপরাধী থাকে। যখন আপনি বলেন কোনো ধরুন রূপন বাবাজ কেসে তখন কিন্তু এনকাউন্টারের তত্ত্বটা আসবে না। বা ধরুন একজন মন্ত্রী কিংবা একজন প্রশাসকের বিরুদ্ধে বা গ্রামের একজন ধরুন বড় মোড়লের বিরুদ্ধে তখন চট করে এনকাউন্টারটা আসে না। এনকাউন্টার তখনই আসে। এবং আরও ভিকটিমের ক্ষেত্রে হয়, ভিকটিম তিনি কোথাকার, কোন সমাজের কোন স্তরের, সেটাও কোথাও কি মনে হয় না আপনার এই নির্যাতনের মাত্রা, নিগ্রহের মাত্রাকে বাড়ায়? আমি আপনার আগের কথাটাতে প্রথমে আসছি। আমি তো অনেক রকমের পুলিশ প্রশাসন দেখেছি, মানে জাস্ট ডিফারেন্ট জায়গাতে থাকার ফলে এটা বলা যাবে না যে সবসময় এটা একজন যে অভিযুক্ত তার সামাজিক শ্রেণীর উপরে নির্ভর করে। বম্বেতে দেখেছি মানে পুলিশ অফিসারদের এনকাউন্টার স্পেশালিস্ট করে তৈরি করা হয়েছে। তাদের যারা টার্গেট তারা তো বড় বড়, মানে তাদের জাতিটা থেকেও দেখে না, তারা বড় বড় কি বলবো অপরাধী, এই অর্থে যে তারা মাফিয়া, তারা টাকা হ্যান্ডেল করে, তারা হাওয়ালার বাজারে আছে এবং তাদের ডিল করার জন্য এনকাউন্টার স্পেশালিস্ট। পরবর্তীকালে কিন্তু না, ইউপি সে কালচার প্রায় তুলে আনার চেষ্টা করেছে একটা সেমি রুরাল কনটেক্সটে। সেখানে আমি বলছি যে বড় অপরাধী, এত বড় অপরাধী যে একে আমি সাধারণভাবে ডিল করতে পারছি না, একে এনকাউন্টার করে মিলিং করে। এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশ অফিসারদের অর্চনা করা হয়েছে, একসময় পায়ে ফুল দেওয়া হয়েছে। পরবর্তীকালে কোর্টের নির্দেশে তাদের এগেনস্টে অভিযোগ দায়ের করা হয়ে তাদের শাস্তি দেওয়া হয়েছে, নিলম্বিত করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে। এই যে চাকাটা এটা কিন্তু ঘোরে, কথা হচ্ছে কখন ঘোরে। কাজেই এই যে কালচার যেখানে আমি বলছি যে আইনের শাসন আমি মানি না, যখন আমার সুবিধা হচ্ছে তখন আমি মানি না, হ্যাঁ, এইটা যে কোনো সমাধান নয়। এই কথাটা আমরা সাধারণ মানুষ শাসককে বলতে পারি নাকি? আসলে প্রথম আইনের শাসন প্রতিষ্ঠিত করার লড়াই দিয়ে লড়াইটাকে শুরু করতে। হ্যাঁ, ঠিক বলেছেন। আইনের শাসন প্রতিষ্ঠিত করার লড়াইটা আমরা মনে করি আমি যে গিয়ে ওই রোদে জলে ভিজে একটা ভোট দিয়ে এলাম ওতেই হয়ে গেল, ওতে হয় না। এটা প্রতিদিনের লড়াই। আপনি মাঝখানে একটা প্রশ্ন করেছিলেন না, আপনি প্রশ্ন করেছিলেন না আগে যে আমাদের কি করা উচিত। দেখুন এই যে পুরো ব্যাপারটা, মানে আন্দোলনের যে একটা বড় পরিসর আছে এবং সেগুলো যে জীবনের ছোট ছোট ঘটনা নিয়ে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এটা বুঝতে হবে, যারা রাজনৈতিক আন্দোলন করেন তাদের বুঝতে হবে।
মানে এটা বললে হয়তো একটু কর্কশ শোনাবে যে শিক্ষিত বুদ্ধিমান মেধাবী ছেলে মেয়েরা তারা একটা হাসপাতালে আছে, হাসপাতালে না থেকে অন্য কোথাও থাকতে পারতো, তারা যে ঘরে এসে ঘুমোতে বাধ্য হচ্ছে সেই ঘরের অবস্থাটা কেমন, তার ছিটকিনি আছে কিনা, সেটা ঘর কিনা অ্যাটল, সেটার করিডোরের অংশ কিনা, তার বাথরুম আছে কিনা, হ্যাঁ, তার সেফটিটা কোথায়, এটা কি সে একটু চোখ মেলে দেখবে না? সে কি তার যে প্রশাসন তাকে বলবে না যে স্যার এই জিনিসটা ঠিক মনে হচ্ছে না, ঠিক করুন? এটার জন্য তো আপনার রোগীর পরিষেবা বন্ধ করতে হবে না রোজ, আপনি তো এমনি একটা যেতে পারেন না চিঠিপত্র। তার মানে তার এই আইনটা তখনই থাকবে যদি তার পাশাপাশি সচেতনতা তৈরি হয় এবং সংগঠিত আকারে আইনকে প্রয়োগ করা বা সুরক্ষার জন্য একটা সংগঠিত আন্দোলন। ধরুন আমি যখন কর্মক্ষেত্রে রয়েছি, ধরুন আপনি একটা জায়গায় চাকরি করছেন, আপনি যেমন ধরুন প্রশাসক হিসেবে এই যে কমিটিগুলো তৈরি করেছেন, ঠিক তেমনি করে ওখানে যারা আছেন তাদেরকেও দেখে নিতে হবে আইন আমাকে যে যে ব্যবস্থাগুলো হচ্ছে সেইগুলো মানে যাতে বাস্তবায়ন হয় তার জন্য আমাকেও লড়তে হবে এককভাবে এবং সংগঠিতভাবে। আমি তো বলবো আমাদের মতন দেশে, যেটা একটা গরিব দেশ অথচ অত্যন্ত বৈষম্যপূর্ণ দেশ, যেখানে এলিট এবং রাজনৈতিক বাহুবলী ছাড়া কারোরই কোনো মর্যাদা বা কোনো রকম টেকনিক্যাল অস্তিত্ব নেই, সেখানে কিন্তু সাধারণ মানুষকে প্রত্যেক দিন এক কথা বলতে হবে, প্রত্যেক দিন চাইতে হবে। মানে আমি যখন কলকাতায় অফিস করতাম, সে অফিসে আমাদের যথেষ্ট শক্তিশালী ইউনিয়ন ছিল, তার প্রত্যেক দিন আমার কাছে আসতেন, এই খাবার জলটা ভালো মনে হচ্ছে না, সামাজিক হ্যাঁ চাপ দেওয়া দরকার ছিল না, হ্যাঁ ইতিবাচক সামাজিক, হ্যাঁ মানে ঠিক আছে কর্মীদের জন্য অমুক জিপিএফ কেস প্রসেস করতে দেরি হচ্ছে, মৃত্যুর পরে বেনিফিট প্রসেস করতে দেরি হচ্ছে, প্রত্যেক দিন ইউনিয়ন আসেন আমার কাছে, প্রত্যেক দিনও তার সঙ্গে কথা বলি, এটা তো প্রয়োজনীয়তা। ঠিক আছে, আমার তো ওপেন ডোর, রোজ আসুন কাগজ নিয়ে আসুন, রোজ কথা বলি আমার সঙ্গে, মানে যুক্তিতে পারা, কারণ আমি তো অফিসটাকে তদারক করে রেখেছিলাম ভালো করে। আমাদের যে মহিলা কর্মী ছিল তাদের কিভাবে তারা ভালো করে থাকতে পারেন, আপনারা এটা জানেন যে একটা ছোটোখাটো অফিসেও মহিলা কর্মীদের কি পরিমাণ ভায়োলেন্স, অ্যাবিউসিভ ভায়োলেন্স সহ্য করতে হয়, এটা টার্গেটেড নাও হতে পারে, যে ধরনের কথাবার্তা পুরুষরা ব্যবহার করেন। আমাদের দেশে প্রত্যেকটা গালি হচ্ছে মেয়েদের উপর আক্রমণ সূচক, অসম্মান সূচক, সেগুলো কিন্তু মেয়েরা অফিসে বসে শোনেন। সেই পরিবেশটাকে ঠিক করার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, তার প্রতিরোধও অনেক পেয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইট ইজ নট আ ওয়ান ডে ম্যাটার। আমাদের দেশে যদি আপনি সম্মানের সঙ্গে এবং আপনার আইন যা আপনাকে অধিকার দিয়েছে তা নিয়ে আপনি যদি বাঁচতে চান, আপনাকে রোজ লড়তে হবে, সেটা রক্তক্ষয়ী না হতে পারে, কিন্তু আপনাকে একই কথা বলে যেতে হবে। এবং এই কথাটা কেবল আমাদের নয়, মানে রাজনৈতিক কর্মীরা আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে তাকে বলতে হবে। বোঝা যাচ্ছে যে আপনি যেটা বললেন যে ধরুন একটা সুনির্দিষ্ট ঘটনা, ধরুন একটা আরজিকর, ধরুন একটা পার্ক স্ট্রিট বা একটা কামদুনি বা একটা উন্নাও বা হাতরাস, সেই সুনির্দিষ্ট ঘটনার বিচার চাওয়ার জন্য যতটা লড়তে হয় সাধারণ, আমরা সুনির্দিষ্টভাবে সাধারণভাবেও যে প্রতিটা পরিসরে আইন তার প্রতিষ্ঠা করা, তার আইনের অধিকারকে প্রতিষ্ঠা করা, এবং প্রতিদিনের যা ব্যবহারিক জীবনে এই যে আপনি কথা বলছেন যে এই যে কথা, এমনি কথাবার্তা যেমন হাস্যরসিকতার মধ্যেও নানা ধরনের যে অ্যাবিউসিভ কথাবার্তা, অবমাননাকর কথাবার্তা, তার জন্য যে একটা সাংস্কৃতিক লড়াই সেই পরিবেশের মধ্যে যেটা আপনি করেছেন বললেন, মানে শেষ পর্যন্ত এটা একটা সামগ্রিক যুদ্ধ এবং একটা চলমান যুদ্ধ, এবং সেটা নিশ্চয়ই রাজনৈতিক দিকও আছে। কারণ ধরুন আপনি যেহেতু প্রশাসক হিসেবে ছিলেন, আপনি ধরুন আপনার মাথার ওপর যিনি সরকার যারা চালাচ্ছেন, ব্যক্তি এবং সামগ্রিকভাবে ধরুন একটা দৃষ্টিভঙ্গি, একটা সরকারের দৃষ্টিভঙ্গি, সরকারের নীতি, এই সমস্ত ক্ষেত্রে কোনো খুব মানে মূল্য বহন করে যে ব্যক্তি আপনি যার অধীনে কাজ করছেন তার ব্যক্তিগত মানুষটার তার যে দৃষ্টিভঙ্গি, তার এবং তার যে সামগ্রিক যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সেটাও কি খুব মূল্য বহন করে, নাকি সবই এক? না, সবই এক আমি কি করে বলবো। আমরা যারা একটা মূল্যবোধে বড় হয়েছি, যেখানে আমরা জানি যে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, এদের অধিকার রক্ষার জন্য আমাদের কাজ করতে হবে। আমরা যে প্রশাসন, আমি অন্তত যখন প্রশাসনে এসেছি, আমি তো কোনো ক্ষমতার জন্যে বা লাল বাতি লাগানো গাড়ি চড়ার জন্য তখন আমি আসিনি। আমাদের মসুরি একাডেমিতে শেখানো হয়েছিল, যখন পিএস আপু আমাদের ডাইরেক্টর ছিলেন, যে দের ইজ নাথিং কল্ড এ নিউট্রাল ব্যুরোক্র্যাট। ব্যুরোক্র্যাট ইজ অলওয়েজ কমিটেড অ্যান্ড ইজ কমিটেড টু দ্য কমন পিপল। তো এটা তো ভুলে গেলাম আমরা, কবেই ভুলে গেলাম, কিছু থাকলো না। আমি অফিসে যে সামান্য একটু কাজ করছি, যেগুলো আপনার প্রশ্নের উত্তরে বললাম, সেগুলো বড় কিছু নয়। আমি ফ্যাসিলিটেটর হিসেবে সেই কাজ করেছি,
কিন্তু আমি একটা জিনিস আমি রাখার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্টেবিলিটি আছে। আমি যে টাকাটা উপার্জন করি সেটা জনগণের ট্যাক্সের টাকা, তো আমার একটা দায়বদ্ধতা আছে যে আমার অফিসটা যেন সৎভাবে ভালোভাবে চলে। এখন সৎ বলতে আপনি কিন্তু কেবল আর্থিক সততা বুঝবেন না, ইন্টিগ্রিটি ইজ মাচ ওয়াইডার কনসেপ্ট, টোটাল ইন্টিগ্রিটি। এখন ইন্টিগ্রিটি ফেলিওর কোথায় হয়? আপনি খুব ভালো মনে করুন আধিকারিক, আপনি নিজের কাজ খুব ভালো, ডাক্তার নিজের কাজটি খুব ভালো করে করছেন, কিন্তু আপনার পাশে অন্যায় হয়ে চলেছে, নিপীড়ন হচ্ছে, আপনি তাকিয়ে দেখছেন না, ও তো ঠিক আমার ব্যাপার নয় আর কি, ওরা সামলে নেবে। আমাদের মেয়েদের অবস্থাটা আজকে এত উন্নতির পরে, এত লড়াইয়ের পরে কোথায় এসেছে? সেটা হচ্ছে ওটা ওদের ব্যাপার, মেয়েদের লড়াইটা মেয়েদের লড়াই, ওদের লড়তে দাও। এই যে প্রান্তিকীকরণটা হচ্ছে আমাদের নানা রকম ইশারা ইঙ্গিত এবং আমাদের নানা রকম কাজের মধ্যে দিয়ে, সেটা তো ফেয়ার হচ্ছে না। এটা আমি অন্যভাবে অনেক জায়গায় বলেছি যে মেয়েদের পাশে রাষ্ট্রকে দাঁড়াতে হবে, পরিবারকে দাঁড়াতে হবে, সমাজকে দাঁড়াতে হবে, রাজনৈতিক দলগুলোতে দাঁড়াতে হবে। একটা নির্বাচন হয়ে যাচ্ছে একের পর এক, কই মেয়েদের কথা তো কেউ কিছু বলছেন না, তারা কি ইস্যু নয়? নারীর এই যে নির্যাতনের বিষয় বা নারী কেন্দ্রিক যত সমস্যা, যতক্ষণ না এটা সকলের সমস্যা হয়ে উঠছে, অর্থাৎ সমাজের সাধারণ সমস্যার একটা অপরিহার্য অংশ হিসেবে দেখা হচ্ছে, মানে সমাজের প্রতিটি অংশ তার উত্তরণ বা তার মুক্তির সাথে এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত হিসেবে না দেখছে, ততক্ষণ পর্যন্ত দেখার কোনো এতে উত্তরণের কোনো জায়গা নেই। যতক্ষণ না পর্যন্ত এটা সাধারণ শুধুমাত্র নারীর হয়ে থাকছে না, সেই জায়গাটাকে ধরুন এই আমাদের কর্মজীবন, সমাজ জীবন, নানা পরিসর, বিভিন্ন জায়গায় এর কিভাবে আমরা রূপায়ণ দেখতে পারি? আসলে এখানে যে জিনিসটা দেখে কষ্ট হয় সেটা হচ্ছে যে এই যে একটা বিভাজন, যে এইটা মেয়েদের সমস্যা, এটা মেয়েরা সলভ করুক নিজেরা, বা এটার জন্য মেয়েরা তদবির করুক, এটার জন্য একটা আইসোলেশন বা একটা মার্জিনালাইজেশন হচ্ছে মেয়েদের। কিন্তু এইটাকে আমাদের অ্যাড্রেস করার কথা একদম গোড়া থেকে। মানে আমাদের মুশকিল হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গ খুব একটা চিন্তাভাবনার ব্যাপারে প্রগতিশীল রাজ্য, কিন্তু এখনো পর্যন্ত যতটা আমরা ওই মাতৃভাবে দেবীভাবে যতটা আমরা উদ্বেলিত হই, আমরা সমানাধিকারের কথা তো বলি না। মেয়েকে তো পায়ে জবা ফুল দিয়ে পুজো করার দরকার নেই, তাকে বসিয়ে মাথার উপরে বসিয়ে রাখারও দরকার নেই, একদম সমান। এখন সমানাধিকারের প্রশ্নটা খুব অদ্ভুত। সমানাধিকারের প্রশ্ন মানে এই নয় যে তাকে সবকিছু সমান দিতে হবে, কথা হচ্ছে তাকে একটা লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। সেইটা আমরা দিতে ব্যর্থ হয়েছি, কারণ আমরা গোড়া থেকে এই জিনিসটা তৈরি করে নিই। এখন স্কুল শিক্ষার কার্যক্রমে যেমন এই যে ইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট, যেটা আমাদের সংবিধান স্বীকৃত, আমাদের আইনে আছে, সব কিছু আছে, সেটা তো যারা শিক্ষক শিক্ষিকা যারা পড়ান তাদের পড়ানোর মধ্যে জিনিসটাকে আনতে হবে। তারা পড়াচ্ছেন, তারা ছেলে মেয়ে সব, মানে আমরা যদি প্রথম থেকেই বলি যে শারীরিকভাবে ছেলেরা বেশি শক্তিশালী, কাজে তারা একটু এগিয়ে আছে। শারীরিক শক্তিটা একটা বিশেষ সময় কোনো ব্যাপারই নয়, সেটা কিছুই ডিটারমাইন করে না মানুষের। কিন্তু যদি প্রথম থেকে আমরা এটাকে এইভাবে বলি যে একটা মেয়ে কখনো ছেলের সমান হতে পারে, কোনো দিকেই পারে না। মানে একটা মেয়ে রাত্রিরে একা ফিরতে পারে না, একটা মেয়ে বেশি দূর সাইকেল চালাতে পারবে না। তো এই রিইনফোর্সমেন্টের কাজটা একটা সময় পুরো কমিউনিটির যদি নেওয়ার কথা ছিল, তার মধ্যে শিক্ষক শিক্ষিকারা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভাগ। তারপরে পরিবার পরিজনও আছেন, পরিবার পরিজনকেও সমর্থনটা দিতে হবে, কারণ কত দিন আমরা পেরিয়ে এলাম। এখন আমি যেটা দেখছি সেটা আপনার আগের একটা প্রশ্নে ছিল, ক্রমবর্ধমান হিংসা, যেটা এই ডিজিটাল এজে আরও বেড়েছে। এটা খুব খারাপ লাগে ভাবতে। এই যে একটা মেয়ে, সে তো তার লড়াইটা তো আমরা আজকে বসে দেখতে পাচ্ছি না, তার পিছনে তো আরও লক্ষ লক্ষ মেয়ের বহু শত বছরের লড়াই আছে। সেইটা পেরিয়ে, মানে যেভাবে একজন দলিত একটা পথ অতিক্রম করতে করতে আজকে এখানে সে পৌঁছলো, বা একজন জনজাতির একজন সদস্য, তো সেটা আমরা দেখতে পাচ্ছি না, আমরা মেয়েটিকে দেখছি। এবং তাকে যখন আমরা দেখছি, আমরা তাকে সেই সমানাধিকারের জায়গাটা দেওয়ার চেষ্টা করছি না। এটা সামগ্রিকভাবে যে নারী আন্দোলনের যে চেতনা বা ইতিহাস, তাকে দুর্বল করে দিচ্ছে। মানে এটার জন্য যে আমাদের দায়িত্বশীল হওয়ার কথা, সেটা আমরা সেইভাবে হতে পারলাম না। এখন যেটা চিন্তায় ফেলে সেটা হলো যে এই আরজিকর কলেজের ঘটনা যায়,
এটার ইম্প্যাক্ট এই জন্য এত স্ট্রং নয় যে একটি মেয়েকে, একটি ছাত্রীকে, কেবলমাত্র একটি ছাত্রীকে একাকী পরাভূত করে, তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা হবে। মানে আমার এটা ভাবলে অবাক লাগে যে ভাওয়ারি দেবীর যে অত্যাচারীরা ছিল, অত্যাচারকারীরা, তারা তাকে জীবিত রেখেছিল, তাকে প্রাণে মারেনি। সেই জন্যই ভাওয়ারি দেবী অন্তত একটা আইনি লড়াই করে এখানে গেছেন। বিলকিস বানুও জীবিত ছিলেন, মানে ফিজিক্যালি জীবিত রাখার দরকার, যে কারণে আমি কখনোই ফাঁসির ব্যাপারটাকে আমি চিরকাল অপছন্দ করি। কারণ আজকে যদি ফাঁসি কখনো কোনোভাবে আইনের একটা নিয়ম হয়ে যায়, তাহলে কিন্তু যারা ধর্ষক তারা মেয়েটিকে জীবিত রাখবে না। ধর্ষক আর ধর্ষণ আর খুনের ফাঁসি তার শাস্তি তো একই, মেরে যাওয়াই তো ভালো। কিন্তু যেটা আমাকে ভাবিয়েছে সেটা হলো এই ঘটনাটা ঘটেছে আমাদের শহরের বুকে এবং একটি বড় হাসপাতালে এবং কার্যক্ষেত্রে। এর মধ্যে কেবল নিষ্ঠুরতা, নির্মমতা, অনেকগুলো বিষয় জড়িত হয়ে আছে। এগুলো কেবল এগুলো নেই, এর মধ্যে আছে একটা সম্পূর্ণ বেপরোয়া একটা মনোভঙ্গি যে আমি এই ঘটনাটা এখানেই ঘটাবো। সেটাই বললাম যে পরের দিনই আরেকটা জায়গা হাসপাতালে যেমন বলছে আরজিকর করে দেবো। হ্যাঁ, না সে তো আরেকজন বলছে। আমি বলছি এই যে কোথায় যে বেপরোয়া ভাবটা, এটাও যে কোথাও সংক্রামক। এই যে সংগঠক যারা এই অপরাধের, নিশ্চয়ই একাধিক ব্যক্তি সংগঠক, এবং আমার ধারণা এটা একদিনের একটা মুহূর্তের মধ্যে ঘটেনি। তারা কতদূর নিশ্চিন্ত যে এইখানে ঘটিয়েও আমরা পার পেয়ে যেতে পারি, সেটাই কিন্তু আমাদের যে এখনকার যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেটার জন্য সবচেয়ে বড় বিপদ এটা। মানে এইরকম আক্রমণের সম্মুখীন কিন্তু আমরা এর আগে সাম্প্রতিককালে আমরা হইনি। মানে আমাদের এখানেও হাতরাসের মতো ঘটনা ঘটেছে না, আমাদের এখানে যেমন ধরুন যেটা সবচেয়ে বেশি বলা হয় অনিতা দেওয়ানের ক্ষেত্রে, সেখানে শাস্তি পেয়েছে, সে জেল ভোগ করেছে, কিন্তু এই পার্ক স্ট্রিট থেকে এই যে আপনার কামদুনি এতগুলো হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু বিচারের কোনো পরিণতির কোনো পর্যায়ে গিয়ে এখন পর্যন্ত পৌঁছয়নি, বা আপনার হাতরাস উন্নাও তো বটেই। তো ধরুন অপরাধের ঘটনা ঘটে, আমরা না চাইলেও ঘটে, কিন্তু তারপর সমাজ, তারপর আইন, তারপর প্রশাসন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাও খুব জরুরি। আমাদের প্রথমেই দেখতে হবে অপরাধের ঘটনা যেন না ঘটে। কারণ যে ঘটনাটা অনিতা দেওয়ানের ক্ষেত্রে ঘটেছিল, সেখানেও সেই সেফ স্পেসের ব্যাপার, সেখানে আক্রমণটাকে থেকে বাঁচানো যায়। কিন্তু আপনার এই যে ঘটনাটা ঘটলো, আমি হাতরাসের থেকে আগে তেহট্টের ঘটনার কথা বলি, একটি নাবালিকা মেয়েকে ধর্ষণের পরে তার মৃত্যুর পরে তাকে একটি আনরেজিস্টার্ড শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়। সেখানে একজন বাহুবলী ছিল, তার প্রভাবে। এবং সেখানে যে কথাটা শোনা গেল, এবং আবার প্রশাসনের সর্বোচ্চ স্তরের কাছ থেকে, সেটা হলো যে মেয়েটির হয়তো কোনো অ্যাফেয়ার ছিল, বা সে হয়তো প্রেগনেন্ট ছিল। এটা যে কি মর্মান্তিক, তখন আমি আবার লিখেছিলাম, লিখে প্রায় শত্রুবৃত্তি করছি আমি, যে 50 বছর আগে আপনার মথুরা কেসে কোর্টে জাজমেন্ট দেওয়া হয়ে গেছে যে এই ক্ষেত্রে ভিকটিম তার উপরে নিজে যা বলবে, যা ভাষ্য দেবে, সেটাই ফাইনাল, এবং এই ঘটনা সম্বন্ধে অন্য কেউ কোনোভাবে ইন্টারপ্রেট করতে পারে। তো আমরা তো এক ধাপে 50 বছর পিছিয়ে গেলাম, একদমই তাই না? এবং কামদুনির কেস যতটা বিভৎস নির্মম ছিল, তার থেকেও বড় কথা যেটা আমি শুনছি এখন সংবাদ মাধ্যমে, ওখানেও তাড়াতাড়ি একটা তদন্ত গুটিয়ে নেওয়ার কথা হচ্ছে। সেটা নেওয়ার ফলে এখন কি হয়েছে, কেউ হাইকোর্টে গিয়ে মুক্ত হয়ে গেছে, কেউ যথেষ্ট শাস্তি পাননি, তারা সব আবার বেরিয়ে ফিরে ঘোরাঘুরি করছেন। তো সেই ক্ষেত্রে যারা তখন সাক্ষী ছিল, তাদের তো কোনো প্রোটেকশন নেই। আমাদের তো উইটনেস প্রোটেকশনের কোনো সিস্টেম নেই। এবং মধ্যমগ্রামের ক্ষেত্রে যেটা হয়েছিল, লাশ পুড়িয়ে দিয়েছিল, এবং শেষ পর্যন্ত তার ওই যে নিগৃহীতা, তার পরিবারকে বাংলা ছেড়ে চলে যেতে হয়েছে। বিচার তো পায়নি, তাকে এ রাজ্য ছেড়ে চলে যেতে হয়েছে। তো এই ঘটনাগুলো বারবারই ঘটছে। আমরা এই ঘটনাগুলো হয়তো আমরা আরও অনেক আলোচনার পরিসর রয়েছে, আরও নানা দিক থেকে দেখার সুযোগ রয়েছে। ঘটছে, কিন্তু এই ঘটনা নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন, এবং যদি তারা না ভাবেন কেন ভাবছেন না, সেটা কিন্তু আমাদের জানা দরকার। কেন কোথাও একটা কি নির্লিপ্ততা থাকছে যে এটা তো হওয়ারই ছিল, এমনটাই হয়ে থাকে, এমন ধরনের কোনো মানসিকতা কি সমাজের ভেতরে নিঃশব্দে আস্তে আস্তে প্রসারিত হয়ে আছে? যদি সেটা হয়, তবে সমাজেরও একটা ঘাতক রূপ আমাদের সামনে চলে আসবে। আমি তো বলবো যে আমাদের এখন যে একটা নির্বাচন ইন্টেন্সিভ একটা কালচার তৈরি হচ্ছে, সবসময় আমাদের নির্বাচন, কখনো লোকসভা নির্বাচন, কখনো বিধানসভা নির্বাচন, কখনো পঞ্চায়েত, এটা খারাপ নয়, নির্বাচন দরকার, কিন্তু নির্বাচনের বাইরে যে আমাদের একটা স্পেস আছে যেখানে ঘটনাটা উল্টো হয়ে গেছে। ধরুন আপনার 5 বছর ধরে নির্বাচন না হয় 5 বছরের কাজটা গিয়ে নির্বাচনে যাওয়া উচিত।
হ্যাঁ, কিন্তু আমাদের যেটা প্যারালালি করা দরকার, এটা আমি তাদের জন্য বলছি যারা বিশ্বাস করেন যে উন্নয়নের জন্য জনসংগঠন অত্যন্ত জরুরি, তাদের জন্য বলছি যে তাহলে তো তাদের সারা বছর কাজ করতে হবে। মানুষ কেন এটা ভাবছে? মানুষ একটা কিছু ভেবে নিশ্চয়ই এটা ধরে নিয়েছেন। তো এটা পুরো একটা ঘাতক পরিবেশ তৈরি হয়েছে না মনে করে আমাদের একটু বিশ্লেষণ করতে হবে। একটা কালচার ছিল আমাদের, আমরা যখন ছোট ছিলাম তখন বামপন্থীরা গ্রামে গঞ্জে কিন্তু কথা বলতেন মানুষের সঙ্গে, এমনিই কথা বলতেন, কোনো কারণে না। তখন ক্লাস হতো, ক্লাসে কতজন আসতে, এখনো হয়, এখনো যান কোথাও একটা হয়তো আপনি যেটা বলছেন সেটাও গ্রামেগঞ্জে যাওয়া হয়, ক্লাস হয়, কিন্তু কোথাও হয়তো ফাঁক রয়ে গেছে, বহুতর যা থাকলেও ফাঁক কোথাও রয়ে গেছে। আর আমি এর জন্যই বললাম যে ঘাতক সমাজের কথা, কারণ ওই একটা কথা বলেছিলেন যে বিষ্ণুদের একটা কথা ছিল যে আমাদের বিরূপ প্রতিবেশে নেতির উপলব্ধিতেই প্রগতির যাত্রারম্ভ। আজকে এই যে একটা ভীষণ রকম ভয়ঙ্কর একটা নারকীয় পরিস্থিতি, এর নারকীয়তার যে মাত্রা, এইটা যদি আমার অনুভবের মধ্যে না আসে তবে তো আমি উত্তরণের যে প্রথম ধাপটুকুই দিতে পারবো না। ফলে আজকে এই মুহূর্তে বোধহয় সবচেয়ে বেশি প্রয়োজন যে এটা বলে আমরা আজকে আমাদের আলোচনা হয়তো গুটিয়ে আনতে পারি, কারণ এটা তো একটা অসমাপিকা ক্রিয়ার মতোই রয়ে গেল। কারণ এর কোথাও একটা ডাবল দাড়ি দেওয়ার মতো কোনো জয় নেই যতক্ষণ না এই অবস্থার পরিবর্তন হচ্ছে। এই কথাগুলো হয়তো আপনি একই কথা বলবেন, আমি একই কথা জিজ্ঞেস করব, কিন্তু বারবার কিন্তু হয়তো পুনরাবৃত্ত করার হয়তো প্রয়োজনীয়তা রয়েছে নতুন নতুন অভিজ্ঞতার আলোকে। এবং সেখান থেকে দাঁড়িয়ে বলবো যে আজকের এই যে নারকীয়তা, এই মুহূর্তে যে আর.জি. কর মেডিকেল কলেজের যে ঘটনার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে দাঁড়িয়ে এর যে নারকীয়তা, এর যে বীভৎসতা, এটাকে উপলব্ধির মধ্যে এনেই আমাদেরকে আসলে মানুষের কাছে যেতে হবে, আমাদের প্রতিবাদীদের সোচ্চার হতে হবে। এবং শুধুমাত্র একটি নির্দিষ্ট ঘটনা নয়, এই একটি নির্দিষ্ট ঘটনার আলোকে সামগ্রিক এই যে সমস্যাটুকুকে, এবং যেটা দিদি বললেন যে একে সমাজের সামগ্রিক সমস্যার অংশ হিসেবে দেখাটা খুব জরুরি। এই কথা বলে আজকে আমাদের এই আলোচনা আমরা এখানে শেষ করছি। আপনাদের সকলকে মার্ক্সবাদী পথের তরফ থেকে অনেক ধন্যবাদ।